কি করে সম্ভব বিমান বাহিনী একটি শোক সভা বা দোয়া মাহফিলের আয়োজন করে নিহত আহতদের সকল পরিবারকে জড়ো করে একটা ক্ষতিপূরণ দেওয়া কিংবা সামান্য সমবেদনা প্রকাশ করবার কোনো আয়োজন করলো না? এমন ঘটনা কি বাংলাদেশে এত বড় বড় দুর্ঘটনার পর কখনো ঘটতে দেখেছেন? সেনাবাহিনীকে সম্ভবত বাংলাদেশের মানুষ সে কারণেই সন্দেহ করছে। কিসের এই লুকোছাপা? বিমান বাহিনী প্রধানকে এরপর শুধুমাত্র দেখা গিয়েছিল পাইলট তৌকিরের জানাজায়, ফিউনারাল প্যারেডে। বাংলাদেশের সেনাবাহিনী তার জবাবদিহিতার অনন্য উদাহরণ হিসেবে যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমকে নিয়মিত ব্রিফ করতে সেনা সদর দফতরে একটা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে আসছে এবং তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সেনা সদর দফতরে মিলিটারি অপারেশনসের একজন কর্মকর্তা তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তো বাংলাদেশের সাংবাদিকরা যেমন হয় এত বাধা বিপত্তির মধ্যেও সুযোগ পেলেই তারা নানা রকম প্রশ্ন করে বসে। কাজেই সেনাবাহিনীর এই ব্রিফিং যদিও তারা করছিল যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে শুধু জানাতে, সেখানে স্বাভাবিকভাবেই মাইলস্টোন স্কুলের সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে প্রশ্ন এসেছে এবং তখন সেনাবাহিনীর এই কর্মকর্তা বেশ অভিমানের সুরে বলেছেন, মাইলস্টোনের এই নিষ্পাপ শিশুদের লাশ লুকিয়ে রেখে আমরা কি করব বলুন? সেখানে তো অভিভাবকেরা ছিলেন, তারা কি তাদের শিশুদের লাশ পাওয়া না গেলে কথা বলতেন না? আসলে দেখুন, সত্যিই তো বাংলাদেশ সেনাবাহিনী যারা উদ্ধার কাজে জড়িত হয়ে পড়েছিল, বিমান বাহিনীর এত বড় একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল ভবনের ওপর শিশুদের ওপরে ভেঙে পড়ার পর তখন এই উদ্ধার অভিযান সেনাবাহিনী চালানোর পরেও সেদিন থেকেই, দুর্ঘটনার দিন থেকেই এই অভিযোগ দাবানলের মতো মাইলস্টোনের শিক্ষার্থী অভিভাবকদের মুখ থেকে শুরু হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যে সেনাবাহিনী প্রকৃত মৃতদেহের সংখ্যা বা প্রকৃত নিহতের সংখ্যা, হতাহতের সংখ্যা গোপন করছে। এই অভিযোগ মাইলস্টোন শিক্ষার্থীদের মধ্যে এতটাই দানা বেঁধে ওঠে যে সেই ক্ষোভে যখন গভীর রাতে, রাত 1:30-2টার দিকে সেনাবাহিনী ততক্ষণে অভিযান মানে উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেছে, সমাপ্ত ঘোষণা করে চলে গেছে, তারপর দুর্ঘটনার দিন দিবাগত রাত 1:30-2টার দিকে আবারও প্রশাসনের একের পর এক অ্যাম্বুলেন্স যখন মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে পৌঁছয়, তখন মাইলস্টোন স্কুল কলেজের হলগুলো থেকে ছেলে শিক্ষার্থীরা বেরিয়ে আসে এবং তারা স্লোগান দিতে থাকে এবং তারা বলতে থাকে বিভিন্ন মৃতদেহের যে অবশেষ অংশ মানে পোড়া অংশগুলো সেনাবাহিনী উদ্ধার অভিযানের সময় খুঁজে পেয়েছে এবং যেগুলো নাকি তারা এক জায়গায় জড়ো করে রেখেছিল, সেগুলো উঠিয়ে নিতেই এখন এসব অ্যাম্বুলেন্স নিয়ে এই গভীর রাতে আবারও আসা হয়েছে। তখন থেকেই মাইলস্টোনের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ থাকে। পরদিন যখন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রেস সচিব গিয়ে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনাস্থলে পরিদর্শনে উপস্থিত হন, তখন সেখানে মাইলস্টোন শিক্ষার্থীরা তাদেরকে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সেখানে তখন রাজুক মডেল কলেজ থেকে শুরু করে আশপাশের আরও অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। মাইলস্টোনের শিক্ষার্থীদের দুটো অভিযোগ ছিল। এক, আহত নিহতদের প্রকৃত সংখ্যা বলা হচ্ছে না, কারণ তারা বলছিল উদ্ধার অভিযানে যেহেতু তারা নিজেরাই সরাসরি জড়িত ছিল, তারা যখন দেখেছে যে তারা যখন নিজেরা 25-30টি মৃতদেহ অন্তত সরিয়েছে, তখন কি করে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও মৃতের সংখ্যা 20-এর কম বলে আসছিল সরকার, সেটা নিয়ে যেমন তাদের অভিযোগ আছে, তাদের ওই অভিযোগ মাথায় রাখলে এখন পর্যন্ত কি করে নিহতের সংখ্যা মাত্র 34 বা 35 তা নিয়েও প্রশ্ন তুলছে মাইলস্টোনের এই শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কর্মকর্তার অভিমান যুক্ত তাদের মতো একটি দায়িত্ববান প্রতিষ্ঠান, একটি রাষ্ট্রীয় সংস্থাকে কেন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা লাশ লুকানো নিয়ে সন্দেহ প্রকাশ করবে? কিন্তু দেখুন তো, আপনি ভাবুন, মাইলস্টোনের এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর 2 দিনের মধ্যে সংবাদ মাধ্যমগুলো কেমন নীরব হয়ে গেল মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে। ভেবে দেখুন তো, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো না যে ওই সময় ওই ভবনের এক একটি ক্লাসে কতজন ছাত্রছাত্রী ছিল, তাদের মধ্যে তাদের হিসাবে কোন কোন ছাত্রছাত্রী নিহত হয়েছে এবং কোন কোন ছাত্রছাত্রীর অভিভাবক নিহত হয়েছে। প্রত্যেকটি ঘটনা আমরা কেমন বিচ্ছিন্নভাবে জানছি বলুন তো। অনেকেই তো ফেসবুকে লিখছেন
5 শতাধিক ছাত্রছাত্রী নাকি তখন ওই স্কুল ভবনের ভেতরে ছিল। ধরলাম এর চেয়ে অনেক কম ছিল, কারণ আরেক দল লিখছেন যে সে সময় স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু একটি তত্ত্ব বেশ দানা বেঁধে উঠেছে যে যদি প্রত্যেক বাবা মাই তার সন্তানকে নিহত ঘোষণা করা হয়েছে জানেন এবং সর্বমোট কতজন নিহত হয়েছেন কোথাও যদি এর একটা পূর্ণাঙ্গ তালিকা স্কুল কর্তৃপক্ষের তরফে প্রকাশ না করা হয়, তাহলে আসলে কত সংখ্যায় নিহত হয়েছেন, কতজন এখন পর্যন্ত নিখোঁজ আছেন, এই হিসাব তো কখনো পাওয়া সম্ভব নয়। মানে প্রত্যেকেই জানেন যে তার নিখোঁজ বাচ্চার খোঁজ করা হচ্ছে, তার বাচ্চাটি নিহত হয়েছেন, কিন্তু সেই নিহত বাচ্চা কি 34 জনের একজন না 340 জনের একজন, সেটা কি সামগ্রিক কোনো তালিকা প্রকাশ না হলে কখনো জানা সম্ভব? বাংলাদেশে এরকম একটি দুর্ঘটনা হয়ে যাওয়ার পর দুদিনের মধ্যে সংবাদ মাধ্যম এমন চুপ করে গেল কেন? এই সব কিছুই আসলে মানুষকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুলেছে। কি করে সম্ভব একটা স্কুলে এত বড় দুর্ঘটনা ঘটবার পর স্কুলটি, ওই ভবনটির এক একটি ক্লাসে কতজন ছাত্রছাত্রী এবং তাদের মধ্যে কতজন সেখানে তখন উপস্থিত ছিল এবং তাদের মধ্যে কতজন নিহত হয়েছে, এর একটা স্পষ্ট পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো না? কি করে সম্ভব এই স্কুলটি নিহতদের সকলের পরিবারকে জড়ো করে একটা শোক সভা, একটা দোয়া মাহফিলের আয়োজন করলো না? কি করে সম্ভব বিমান বাহিনী একটি শোক সভা বা দোয়া মাহফিলের আয়োজন করে নিহত আহতদের সকল পরিবারকে জড়ো করে একটা ক্ষতিপূরণ দেওয়া কিংবা সামান্য সমবেদনা প্রকাশ করবার কোনো আয়োজন করলো না? এমন ঘটনা কি বাংলাদেশে এত বড় বড় দুর্ঘটনার পর কখনো ঘটতে দেখেছেন? সেনাবাহিনীকে সম্ভবত বাংলাদেশের মানুষ সে কারণেই সন্দেহ করছে। কিসের এই লুকোছাপা? বিমান বাহিনীর প্রধানকে এরপর শুধুমাত্র দেখা গিয়েছিল পাইলট তৌকিরের জানাজায়, ফিউনারাল প্যারেডে, এবং সেখানে তিনি এসে বললেন দুর্ঘটনায়, কাজেই এই নিয়ে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে যাওয়া ঠিক হবে না। মানে সেনাবাহিনী বিমান বাহিনীর ধমক খেলে যে কোনো প্রশ্ন করা যে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে এই বাহিনীগুলোর কাছে গণিত হতে পারে এবং সেটা পরিগণিত হলে যে কপালে খারাপই আছে, সেটা তো নিশ্চয়ই এমনকি আহত নিহত শিশুদের পরিবারগুলোও জানে। স্কুল কর্তৃপক্ষ তো নিশ্চয়ই সেই বিষয়টি মাথায় রাখছে। তাহলে ভাবুন তো, শুধু অভিমানের সুরে সেনা কর্মকর্তা এসে বলবেন আমরা নিষ্পাপ শিশুদের লাশ নিয়ে কি করব বলুন, আমরা লুকাবো কেন? তাতে কি এই বিশ্বাস জন্মে যে সত্যি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী লাশ লুকায় না? কারণ গোপালগঞ্জের ঘটনা নিয়েও কথা বলেছেন এই একই সংবাদ সম্মেলনে এই স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। তাকে যখন গোপালগঞ্জের সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তারা একটি দলকে বিশেষ সুরক্ষা দিচ্ছেন কিনা সেই প্রশ্ন করা হয়েছিল, তখন তারা বলেছেন তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা কোনো দলকে বিশেষ চোখে দেখেন না, কিন্তু গোপালগঞ্জে তাদের বল প্রয়োগ করতে হয়েছিল কারণ এনসিপির অনেক নেতার প্রাণ সংহারের আশঙ্কা ছিল এবং অন্যদিকে সেনা সদস্যদেরও আত্মরক্ষায় বল প্রয়োগ করতে হয়েছিল। সেনা কর্মকর্তা বলেছেন শুধু লাঠিসোঁটা নয়, সেখানে ককটেলও ফাটানো হয়েছিল। এই একই ব্যাখ্যা সেনাবাহিনীর তরফে আইএসপিআর গোপালগঞ্জ ঘটনার পরদিন মানে 17ই জুলাই কিন্তু দিয়েছিল। সেখানেও তারা বলেছিল আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগ করেছে। কিন্তু দেখুন, এতদিন পরেও এই সেনা কর্মকর্তাও বলছেন তারা বল প্রয়োগ করেছেন বটে, কিন্তু প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করেননি। 2 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল, গোপালগঞ্জে 5 জন মানুষ মারা গেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। গত আগস্টের পর থেকে পুলিশের কোনো পরিস্থিতিতে গুলি চালানো নিষেধ এবং গোপালগঞ্জ ঘটনার পরেও পুলিশের আইজি বাহারুল হক স্পষ্টত বলেছেন তার বাহিনী গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো আইন সালিশ কেন্দ্র প্রশ্ন তুলেছে, গোপালগঞ্জে যদি পুলিশ গুলি না চালিয়ে থাকে তাহলে গুলি চালালো কে? কারণ সবারই তো প্রাণের ডর আছে, তার মানে কি সেনাবাহিনী গুলি চালিয়েছে?
তবু আইন সালিশ কেন্দ্র সেই প্রশ্ন তুলতে পারেনি। কারণ কি জানেন? জাতিসংঘের যেই রিপোর্টটি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর মানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের করা যে রিপোর্টটি ডক্টর ইউনূস সরকারের খুব পছন্দ, সেই রিপোর্টটিতেও কিন্তু জাতিসংঘ বলেছে তারা পুলিশের বিষয়ে এত প্রমাণ পেয়েছে, আনসারের বিষয়ে এত প্রমাণ পেয়েছে, বিজিবি, র্যাব সবার বিষয়ে নানা রকম তথ্য পেয়েছে, কিন্তু কোনো রকম তথ্য তারা বের করতে পারেনি সেনাবাহিনী কিংবা সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই সম্পর্কে। এবং জাতিসংঘ সেখানে লিখছে সেনাবাহিনী বিষয়ে যে কোনো তথ্য দিতে সকলের মধ্যে তারা ভিজিবল ফিয়ার মানে একেবারে চাক্ষুষ করেছে তারা যে এক রকমের ভয় আছে, স্পষ্ট ভয় আছে। সেনাবাহিনীকে ভয় কে না পায় বলুন? কাজেই তারা যখন বলবেন তারা লাশ লুকান না, সেটা যেমন আমাদের বিশ্বাস করতে হবে, তারা যেমন বলবেন 5-5 মানুষ মরে যাওয়ার পরেও যে গোপালগঞ্জে তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেননি, তখন নিশ্চয়ই সেটাও আমাদের বিশ্বাস করতে হবে। যদিও আমরা নিজেরা সচক্ষে ভিডিওতে দেখলাম যে সেনা কমান্ডার সেনা সদস্যদেরকে গুলি চালাতে বলছেন গোপালগঞ্জের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে, আমরা যদিও এমন ভিডিওও দেখেছি যে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে নিহত এক ব্যক্তির লাশ ছেঁচড়ে এনে সেনাবাহিনীর এক সদস্য আবার চাকু দিয়ে সেই লাশের ভেতর থেকে গুলি বের করে সেই গুলিটা হাতে নিয়ে চলে যাচ্ছেন যাতে কোনো প্রমাণ থাকে না। প্রমাণ কেন লাগবে? কারণ প্রমাণ না রাখবার জন্যেই তো গোপালগঞ্জে নিহতদের কোনো ময়না তদন্তও করা হয়নি প্রথমে। সুরত হাল রিপোর্টটুকু করারও সাহস পায়নি পুলিশ এমনকি থানায় মামলা নেয়নি। নিহতদের একজন তো হিন্দু, কাজে তার সৎকার হয়ে গেছে, বাঁচা গেছে। আর যে বাকি 4 জন তাদের মধ্যে কয়েকজনের নাকি লাশ তুলে এখন ময়না তদন্ত করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী তো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারই করেনি। কাজেই লাশই বা কোথায় গোপালগঞ্জে? আর সে লাশের ময়না তদন্তেরই বা কি আছে? আর সেই ময়না তদন্ত করে বিচারই বা কার করা হবে? ওই যে ফিউনারেল প্যারেডে একবারই তো এই দুর্ঘটনার পর বিমান বাহিনী প্রধানকে দেখলাম, এখন পর্যন্ত তিনি কোনো নিহত শিশুর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন তাও জানি না। তবে বিমান বাহিনীর তরফে একটা সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে যে ঢাকার ভেতরেই বিমান ঘাঁটি থাকা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত জরুরি। তার মানে ঢাকার আকাশে বিমান বাহিনী তাদের প্রশিক্ষণ যুদ্ধ বিমান চালাবে, তাদের পাইলটের প্রথম সোলো ফ্লাইট চালাবে, সেটাও নিশ্চয়ই আমাদের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত জরুরি। বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান সেই ফিউনারেল প্যারেডে গিয়ে আমাদের সবাইকে কিন্তু মনে করিয়ে দিয়েছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তরকে দুর্বল করে দেবেন না। সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনীর বিষয়ে যে কোনো প্রশ্ন করা যাবে না তা যেমন আমরা জানি, তেমনি জানি তাদের ওপর নিরঙ্কুশ আস্থা আমাদের সিভিলিয়ানদের রাখতেই হবে। কারণ বিমান বাহিনীর ঘটনায় যেমন, গোপালগঞ্জের ঘটনায়ও তেমন তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির ফলাফল কি হবে তা নিশ্চয়ই আমরা সিভিলিয়ানরা কখনো জানতে পারবো না, কিন্তু সেই তদন্তেও আমাদের নিশ্চয়ই আস্থা। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সরকার নিজেই আতঙ্ক ছড়াচ্ছে। কেন? এর পেছনে কারণটা কি? আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে জুলাইয়ের শেষ থেকে সরকারের তরফ থেকে আতঙ্ক ছড়ানো হচ্ছে। প্রথম গত 28 জুলাই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। আপনারা জানেন, সেই চিঠি নিয়ে আমরা আলাপও করেছি যে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত অত্যন্ত স্পর্শকাতর সময়, এবং যেদিন চিঠি ইস্যু করা হয়েছে 28 তারিখ চিঠি ইস্যু করা হয়েছে, 29 জুলাই এটি গণমাধ্যমে এসছে, আমরা কথা বলেছি। আবার সেই 29 জুলাই স্বয়ং আইজিপি বলেছেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না। আসলে সরকারের সব বিভাগের সাথে কি সমন্বয় আছে? সমন্বয় যে নেই এই প্রশ্নটা করাটাও অবান্তর। সমন্বয় যে নেই এটি পদে পদে প্রকাশ হচ্ছে। আমরা জানি, সরকারের ভেতর থেকে জানি যে সরকার আসলে নিজেই আতঙ্কিত। সরকার পরিচালনায় যারা আছে তারা সত্যিকার অর্থে আতঙ্কিত, এবং আতঙ্কিত তো বটেই, আতঙ্কিত হয়ে
সরকারের পক্ষ থেকেই আতঙ্ক ছড়ানো হচ্ছে। এটি গেল সেই চিঠিটা। এছাড়া দুদিন আগে সরকারের, বিশেষ করে ডক্টর ইউনূসের প্রেস সচিব দুদিন আগে এক বার্তায় বলেছেন যে, সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে আগামী কয়েকদিন খুব কঠিন সময়, আগামী কয়েকদিনে এটাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে। আবার সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কিছু কিছু বিতর্কিত মানুষ দিন তারিখ দিয়ে বলে ফেলছেন যে অমুক দিন অমুক তারিখ অমুক ঘটনা ঘটবে। যারা এগুলো বলছেন তারা কি সরকারের সাথে আসলে লিয়াজো করে বলছেন কিনা? কারণ প্রেস সচিব বলছেন, এই তারা বলছেন, আবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল নোটিশ ইস্যু করা হচ্ছে। এগুলোর কারণটা কি? সরকার আতঙ্কিত, সরকারের ভেতরে লেজে গোবরে অবস্থা, এ ব্যাপারে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগ বা বিগত সরকারটি যে চলে গেছে, কিংবা বিগত সরকারের যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ ফিরে আসবে, এই মুহূর্তে ফিরে আসারও সত্যিকার অর্থে কোনো লক্ষণ নেই, সুস্পষ্ট কোনো লক্ষণ নেই। সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত ওই অবস্থায় আওয়ামী লীগ পৌঁছেনি যে আওয়ামী লীগ আগামীকালকে, পরশু বা 7 দিন পরে ফিরে আসবে। এখানে যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে, তাহলে আওয়ামী লীগের যে এখনকার যে সাংগঠনিক অবস্থা, সেই সাংগঠনিক অবস্থা দিয়ে ফিরে আসবার কোনো কারণ নেই। আমরা দৃশ্যের পরে দৃশ্য তাকিয়ে দেখে আমরা কোনো জায়গায় কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাহলে কেন আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে স্বয়ং সরকারের তরফ থেকে? এর পেছনে উদ্দেশ্য কি? এর পেছনে সরকারের ক্ষমতা কাঠামোকে কি আরো স্থায়ী করার কোনো পরিকল্পনা আছে? আজকে যখন এই অবস্থা চলছে, তখন কিন্তু এমন সন্দেহ দানা বাঁধছে। এর মধ্যে আপনারা আরেকটি ঘটনা খেয়াল করেছেন যে কথিত আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিসের প্রশিক্ষণ? যুদ্ধের, গেরিলা যুদ্ধ। একজন সেনা কর্মকর্তা এই প্রশিক্ষণ দেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছেন। এগুলো আসলে কি কি করতে চাইছে সরকার? আমরা গত 1 বছর তো দেখছি লাশের খেলা চলছে। গত বছর জুলাই সেই আবু সাইদের লাশ থেকে শুরু করে প্রতিনিয়ত লাশের খেলা চলছে। আরো কি লাশের খেলা হবে সামনে? লাশের খেলা করে সরকারকে স্থায়ীভাবে, বর্তমান সরকারকে স্থায়ীভাবে থেকে যেতে চাইছে। জুলাই সনদ ঘোষণা করবে, সংবিধান বাতিল করে দেবে, রাষ্ট্রপতিকে অপসারণ করবে, আরো নানান ঘটনা ঘটাবে। এগুলোর জন্য কি আরো লাশের প্রয়োজন? এবং এই লাশটা ফেলে কি আওয়ামী লীগের উপর বা বিগত সরকার যে চলে গেছে বা সরকারি দলটি চলে গেছে তাদের উপর দায় চাপানোর কি কোনো ষড়যন্ত্র হচ্ছে? এই মুহূর্তে জুলাই আগস্ট গত বছরে যারা মাঠে ছিলেন, যারা আন্দোলন করেছিলেন, যারা সহিংসতা করেছিলেন, যারা সংগ্রাম করেছিলেন, যারা বিপ্লব করেছিলেন, বিপ্লব বলেন তারা, যারা বিপ্লব করেছিলেন তারা মাঠে আছেন। যেমন আগামীকাল রোববার 3 আগস্ট শহীদ মিনারে সদ্য গঠিত, নব্য গঠিত এনসিপির সমাবেশ আছে। শাহবাগে ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল দলের সমাবেশ আছে। প্রতিনিয়ত সমাবেশ হচ্ছে। গত 2 দিন যাবৎ শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়েছে জুলাই সনদের দায়ে। অর্থাৎ ব্যাপক জনসমাগম যে চলছে বিভিন্ন জায়গায়, এটি দেখা যাচ্ছে। আবার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা হবে, ওটা হবে, এ হবে, সে হবে, আচ্ছা এই জনসমাগমগুলোকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে, কোনো পরিকল্পনা হচ্ছে? আমি লাশের কথা বলছি যে গত 1 বছর যাবৎ লাশের খেলা চলছে। কত লাশ পড়েছে গত 1 বছরে, তার সঠিক হিসাব যদি করেন সংখ্যাটা অনেক বড় হবে। আরেকটি জিনিস দেখুন, যে দেশে যখন যে কোনো একটা খুব গুরুতর ঘটনা ঘটে বা বেসামাল অবস্থা হয়, চারিদিকে হই হই রই রই রব ওঠে যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এই সরকারের আর কোনো থাকবার অধিকার নেই, তখন সরকার সুকৌশলে সব রাজনৈতিক দল, এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট আন্ডা বাচ্চা সবাইকে ডেকে নেয়, ডেকে নিয়ে একটা আইওয়াশ করে পুরো সব ঠান্ডা করে দেয়।
এই যে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের ঘটনা ঘটলো, সাম্প্রতিক সময়ে মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো, এগুলো ঘটবার পরেও আপনারা দেখলেন যে রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে একটা আইওয়াশ করে দিল, রাজনৈতিক দলগুলো ঠান্ডা। এমনকি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে, বড় রাজনৈতিক দল বিএনপি পর্যন্ত ঠান্ডা। বিএনপি আজও বুঝতে পারছে না যে বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র আছে সেটি বিএনপি আজও বুঝতে পারছে না। তো কাজেই সরকার আতঙ্কিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সরকার নিজে আতঙ্ক ছড়াচ্ছে। কারণ সরকারের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের চিঠি, কারণ আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও কোনো কিছু ঘটছে, কোথাও কোনো কিছু ঘটবার সম্ভাবনা আছে। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে, কি হবে, কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। আজকে দেশ অচল অবস্থায়, আজকে দেশ চলছে না, কিন্তু দেশ যে চলছে না, দেশ যে অচল অবস্থায়, যে কোনো মুহূর্তে এই সরকারের পরিবর্তন হয়ে যাবে বা হবে, এই মুহূর্তে যে আগামী 3 দিন 7 দিনের মধ্যে কিংবা 8ই আগস্টের মধ্যে, এমন তো কোনো শঙ্কা আশঙ্কা কোন জায়গা থেকে দেখা যায় না। কোন জায়গা থেকে দেখা যাবে? হয় রাজনৈতিক ব্যবস্থা থেকে। রাজনৈতিক ব্যবস্থা কে করবে? বাংলাদেশে যারা প্রচলিত রাজনৈতিক দল তারা সব ইউনূস সরকারের পক্ষে, ইউনূস সরকারের সাথে আছে, প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা বৈঠকে বলছে। এই সরকারের ব্যবস্থা কে করবে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নেই। এই সরকারের ব্যবস্থা আর একটা কে করবে? সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট থেকে সেনা হস্তক্ষেপ করে যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল, ঠিক সেরকম একটা হস্তক্ষেপ লাগবে। এখন পর্যন্ত সেই হস্তক্ষেপের কোনো আলামত কিন্তু নেই। তবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশাজীবী, আমি আজকে দিনের আর একটা ভিডিওতেই বলেছি যে মানুষ সংক্ষুব্ধ হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে, মানুষ রাস্তায় নামবে, সেটি সময় সাপেক্ষ ব্যাপার। অমুক দিন অমুক তারিখ 29শে জুলাই থেকে 8 আগস্টের মধ্যে এই ঘটনাগুলো ঘটে যাবে, আসলে এমনটা কিছু নয়। আমরা যখন মনে করছি এমনটা কিছু নয়, তাহলে প্রশ্ন এসে যায় যে সরকার দেশকে একটা অচল অবস্থায় ফেলানোর জন্য সরকারকে নিজেই ষড়যন্ত্র করছে। এই প্রশ্নটা এই মুহূর্তে বড় করে দেখা দিচ্ছে নাগরিক সমাজের মনে। আমি সেই প্রশ্নটাই করতে চাই, রাখতে চাই যে সরকার আসলে কি করতে চাইছে, আগামীর কি দীর্ঘ পরিকল্পনা, দেশে একটা যুদ্ধাবস্থা, দেশে একটা অস্থিতিশীল অবস্থা, অস্থিতিশীল দেশ হিসেবে চিহ্নিত করবার জন্য যা কিছু করার সবকিছুই ইতিমধ্যে করে ফেলেছে। আরো কি কিছু করতে চাইছে? এই প্রশ্নটা রেখে দিলাম।